ইন্ডিয়াকে আমি দেখেছি, আমি তাদেরকে চিনি। ইন্ডিয়াকে যদি খোঁজ করে আপনি পান, তাহলে মর্মমূল্যে পাবেন যে জিনিসটা একটা ষড়যন্ত্র, এছাড়া অন্য কিছু আপনি খুঁজে পাবেন না। এবং তারা যে হুমকি ধমকি দিচ্ছে, এগুলোর কোনো মানে নাই। তারা মনে করতেছে যে বাংলাদেশ এতে ভয় পেয়ে গিয়ে আমাদের পক্ষপুটে এসে আশ্রয় নেবে। যখন এই যে 25,000 টন চিনি অলরেডি পাকিস্তান থেকে চলে আসতেছে জাহাজে করে, এখন তাদের চিন্তা হচ্ছে যে এখন তো এটা চলবে না। আহ, আমার অভিজ্ঞতা যেটা হলো, বা আমার অনুভূতি যদি আপনি বলেন, সেটা হলো যে আমি আমার এই তিনটা আর্মির সঙ্গে আমার কাজ করবার সুযোগ হয়েছে। একটা হলো ভারতীয় আর্মি, যুদ্ধের সময় আমাদের সঙ্গে ছিল, এবং মূর্তি একাডেমিতে আমাদের ট্রেনিং হয়, সেখানে ভারতীয় আর্মির সঙ্গে আমার গভীরভাবে আমার সম্পর্ক তৈরি হয়। আহ, 2 নম্বর হলো আমি চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছি। চীনা আর্মিদের সঙ্গে আমার ওইখানে একটা দীর্ঘ সময় থেকে তাদেরকে বুঝবার সুযোগ আমার হয়েছে। এবং আমি পাকিস্তান ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে আমি হাইয়েস্ট মিলিটারি কোর্স, যেটা এনডিসি, সেটা করেছি। এবং 1 বছর আমি পাকিস্তানে ছিলাম তাদের সঙ্গে, জেনারেলদের সঙ্গে। এই এই সবকিছু বিবেচনায় নিলে আপনার আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে ভারতের যে আহ, মানে মাইন্ডসেট, যেটা সেটা হলো যে আমি ডিজিবিডিআর থাকার সময় 2বার ভারতে গিয়ে আমি তাদের সঙ্গে নেগোশিয়েট করেছি। তারা 2বার আমাদের এখানে এসেছিল। আমার বলতে বাধা নাই, আমি তাদেরকে খুব মানে ওই স্বল্প দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ হিসেবে আমি তাদেরকে দেখেছি। দূরদৃষ্টি সম্পন্ন তারা কিন্তু নয়। এই জিনিসটা আমি হাতে কলমে তাদের সঙ্গে আলোচনায় এবং বিভিন্ন ভাবে এই জিনিসটা প্রমাণ হয়েছে। এবং এরা আপনার এই আহ, যদি আপনি খুব গভীরভাবে দেখবার চেষ্টা করেন ভারতকে, মানে ভারতের যে সরকার আমি বলবো এখন যে আছে আর কি, এই লোকগুলো সমস্ত কিন্তু ষড়যন্ত্র তত্ত্বে কিন্তু বিশ্বাস করে। ষড়যন্ত্র তত্ত্ব মানে আপনাকে সামনাসামনি হয়তো ভাবে সরকারি ভাবেই। সরকারিভাবে এটার এটার কারণ আছে। এটার কারণ হলো, আমি কেন বললাম এই তিনটা দেশের আর্মির আমি উল্লেখ করলাম কেন, যে চীনে আমি গিয়ে তাদের জেনারেলদের সঙ্গে কথা বলেছি। তারা বলে পিকিং ম্যানের কথা বলে 3,000 বছর আগে, পিকিং ম্যান। এবং তাদের আর্মি সানজুর যে 2,500 বছর আগেকার যে দি আর্ট অফ ওয়ার, এইটার উপর ভিত্তি করে কিন্তু তাদের আর্মি গড়ে উঠেছে। এর থেকে এক চুল ডাইনেও না বামেও না হুম। এই আপনার চীনা আর্মি। ভারতীয় আর্মি এইটা এবং তাদের পলিটিক্স, এইটা গড়ে উঠেছে আপনার এই চাণক্যের সেই নীতির উপরে। তো চাণক্যর আপনার এই পলিটিক্যাল নীতি হলো 5টা: সাম, দান, ভেদ, দণ্ড। অর্থাৎ যেসব দেশের সঙ্গে ভারতের ভূমি সীমার অংশীদারিত্ব আছে, যেমন এই উপমহাদেশের প্রত্যেক দেশের সঙ্গে আছে, এরা হলো ভারতের শত্রু দেশ। এদের সঙ্গে ভারতের কোনো আপোষ নাই। পৃথিবীর কোনো দেশের সঙ্গে ভারতের কোনো আপোষ হবে না। তাদের পলিসিটা হলো কোনো আপোষের কোনো স্কোপ নাই। কেউ যদি ভারতের সঙ্গে আপোষ করতে যায়, সে একেবারে খাদের মধ্যে পড়ে যাবে। হুম। আপোষের কোনো ইয়ে নাই। দেখেন সাম মানে মা- পাশের যে, মানে মনে কর বাংলাদেশের ভূমি সীমার অংশীদারিত্ব আছে, আমরা তাদের শত্রু দেশ, কিংবা চীন, কিংবা পাকিস্তান, কিংবা মিয়ানমার, নেপাল, ভুটান, এদেরকে তারা সহমতে আনবার চেষ্টা করবে দান দক্ষিণা দিয়ে, যত রকমের ভালো ভালো সব কথা বলে। যদি সেটাতে না হয়, দান দান দক্ষিণা দেওয়া শুরু করবে ফিজিক্যালি। তারপরে যদি না হয়, তাহলে ভেদ সৃষ্টি করে দেবে জনগণ এবং আপনার মধ্যে, সরকারের মধ্যে। তারপরে যখন দেখবে যে 16 কলা পূর্ণ হয়ে গেছে, তখন কিন্তু দণ্ড দিবে, আক্রমণ করে বলবে। এই গেল হুম। তাদের 5টা রাজনৈতিক আপনার পদক্ষেপ। আর 6টা আছে আপনার পলিটিকো মিলিটারি ডক্টরিন: সন্ধি, বিগ্রহ, যান, আসন, দ্বৈধী ভাব, সংশ্রয়। হুম। এ যান মানে অভিযান চালাবে, এই যে সার্জিক্যাল স্ট্রাইক, এই ধরনের ছোটখাটো অভিযান চালাবে। যদি দেখেন যে এই সব ফেল করে গেছে 5টা, তখন এরা এইটা করবে। তারপরে হলো আসন, এই যে বড় বড় টাওয়ার তৈরি করে সীমান্তে বসে আপনাকে পাহারা দিচ্ছে আর কি। মানে আননেসেসারি ডিস্টার্ব ক্রিয়েট করতেছে, ওখানে বসে আছে। আচ্ছা। তো গান, আসন, হ্যাঁ, হুম। তারপরে হলো এই মুখে দ্বৈধী ভাব, মুখে বলবে এক, করবে আরেক। হুম। এইটা
তারপরে তো যখন দেখবে যে আপনি কিছুতেই আর আপনাকে যখন যখন নেওয়া যাচ্ছে না, হুম, সন্ধি করবে। কাজে আমাদের এই যে 3 তারিখের যে জাতীয় ঐক্য, হুম। এখন ভারত আমাদের সঙ্গে সন্ধি করবে আচ্ছা, ইস্যুতে তার মানে বেশি। এর আগের পাঁচটা চলে গেছে, সবকিছুতে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে গেছে। আচ্ছা। এখন তারা যেটা করবে, মানে আহ, আহ, সন্ধি বিগ্রহ যান আসন দ্বৈদিভাব সংশয়। তো এখন ওই সার্জিক্যাল স্ট্রাইকের ভয় দেখাইছে, ওটাতেও কিছু হয় নাই, অন্য কিছু হয় নাই। এখন সন্ধি করবে আমাদের সাথে। আপনি দেখবেন এই যে তাদের নীতি। এখন তাদের পররাষ্ট্র সচিব আসতেছে। এখন ভারতে আপনার ওরা নিজেরাই কিন্তু ভয়েস রেজ করাচ্ছে অন্য মানুষকে দিয়ে, যে ভাই बांग्लादेश की साथ हसीना को छोड़ो, बांग्लादेश के साथ नाता जोड़ो, बांग्लादेश की जनता है उनके साथ मिलो, ये बांग्लादेश को चाहिए, बांग्लादेश नहीं होगा तो हमारा लोग ना भूखे मर जाएंगे। এই সবগুলো এখন বলা শুরু হয়েছে ওখানে। আমি ওয়াইসুদ্দিন ওয়াইসিকে দেখলাম পার্লামেন্টে বলতেছে, ভাই हसीना को छोड़ो, अभी बांग्लादेश के जनता के साथ नाता जोड़ो, उनके साथ काम करना है हमें। হ্যাঁ, তো কিছুতেই আপনাকে হাত থেকে যেতে দেবে না। তো কাজে আপনার সঙ্গে এখন তারা সন্ধি করবে। আর আচ্ছা। যদি সন্ধি করেও কিছু করতে না পারে, যে হুম, আপনার ওই চীনের মতো, তখন আমেরিকা বা রাশিয়া এরকম বড় শক্তির পক্ষ ফুটে গিয়ে আশ্রয় নেবে। এটাকে বলা সংশয়। আপনি ভারতের কি পদক্ষেপ হবে এইটা আপনি কিন্তু ইয়ে করতে পারবেন, আপনি বলে দিতে পারবেন যে এরা কি পদক্ষেপ নেবে। এখন আপনার সঙ্গে সন্ধি করবে, এখন দেখতেছে যে কিছুতে তো পারা যাচ্ছে না, তখন আপনার সঙ্গে সন্ধি করে আপনার সঙ্গে আপোষ করবে। এই আপনি একটা মাস যেতে দেন। এখন পশ্চিমবাংলা থেকে আওয়াজ শুরু হয়ে গেছে অলরেডি, যে আমাদের তো, ও বলতেছে যেখানে 50,000 লোক আসতো সেখানে আসতেছে 3,000, হোটেল খালি হয়ে গেছে। যেখানে আমাদের বলছে আমাদের সব হোটেল রুম গুলো বুক থাকতো, এখানে 2-3টে রুম মানুষ আছে, বাকিগুলোতে নাই। তো কিছুদিন পরে আপনার পশ্চিমবাংলা থেকে কিন্তু আপনার আওয়াজ শুরু হয়ে যাবে। হুম। হ্যাঁ, তো এই বিষয়গুলো তারা করবে। মানে তো আমি এই যে আমি আমাদেরকে ভিসা কমিয়ে দেওয়া, তারপরে ওখানে চিকিৎসা বন্ধ করে দেওয়ার হুমকি, তারপরে ওখানে আমাদের বাংলাদেশিদের বিভিন্ন আবাসিক হোটেল থেকে উচ্ছেদ করে দেওয়া, আজকে যতটুকু শুনলাম যে একটা পরিবারকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া, এতে আসলে ক্ষতিটা কার বেশি হচ্ছে? আর না বাংলাদেশের না যদি না, ভারতে না যায়। এইগুলো এইগুলো হলো বাচ্চা ছেলের মতো। আমি তাদেরকে বলি স্বল্প বুদ্ধি, আর এইসব বাচ্চা ছেলের মতো, যে ভাত খাবো না, এইটা ভাঙতেছে ওইটা ভাঙতেছে, মনে করছে যে এগুলো ভয় দেখালে বোধহয় আমরা সেতিয়ে যাবো আর কি। হাসিনাকে হুম, দিয়ে তো বহু চেষ্টা করলো, এইখানে বলায় ওইখানে বলায় সেই বলায় সেই বলায়, আমরা তো বুঝি কি করতে পারবে। তারপরে এখন শুরু করছে, যখন দেখছে যে এটা কাউন্টার প্লে করতেছে, তার মানে ব্যাক প্লে করতেছে এটা, তখন কিন্তু এখন তারা টের পাচ্ছে যে ওখানে তো নিজেরাই এত ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। বুঝতে পারছেন? নিজেরাই ক্ষতির সম্মুখীন হয়ে গেছে, এখন তো মানুষ যাচ্ছে না ওখানে। অন্য জায়গায় এখন মানুষ চেষ্টা করতেছে। পাকিস্তান তো বলে দিচ্ছে অনারাইভাল ভিসা দিবে। তারপরে যদি প্লেনের ভাড়াটা কমিয়ে দেয়, তো শত শত মানুষ ওখানে যাওয়া শুরু হয়ে যাবে, হুম, অন্য জায়গায় যাবে, ব্যাংককে যাবে, আপনার মালয়েশিয়াতে যাবে ট্রিটমেন্টের জন্য। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে এ, ইন্ডিয়াকে আমি দেখেছি, আমি তাদেরকে চিনি। ওই যে আহ, নেহরু একটা কয়েকটা খন্ডে বই লিখেছিলেন, আমি সবগুলো বই পড়েছি, ডিসকভারি অফ ইন্ডিয়া। তো ওইটার হিন্দি আপনার এই ট্রান্সলেশন হলো ইন্ডিয়া এক খোঁজ। তো ইন্ডিয়া এক খোঁজ মানে ইন্ডিয়াকে যদি খোঁজ করে আপনি পান, তাহলে মর্মমূল্যে পাবেন যে জিনিসটা, সেটা হলো ষড়যন্ত্র। এছাড়া অন্য কিছু আপনি খুঁজে পাবেন না। এবং তারা যে হুমকি দুমকি দিচ্ছে এগুলোর কোনো মানে নাই। তারা মনে করতেছে যে বাংলাদেশ এতে ভয় পেয়ে গিয়ে আমাদের পক্ষপুটে এসে আশ্রয় নেবে। যখন এই যে 25,000 টন চিনি অলরেডি পাকিস্তান থেকে চলে আসতেছে জাহাজে করে, এখন তাদের চিন্তা হচ্ছে যে এখন তো এটা চলবে না। এখন জাহাজে করে তো নিজেরাই ভয় চিনি ক্রিয়েট আসছে, করাচ্ছে ওখানে। তাদের মিডিয়াতে তো বলছে জাহাজে করে নাকি অ্যাটম বোম আসছে হ্যাঁ, বাংলাদেশ, তো তাদের মিডিয়া। এখন আপনার কাছে আলটিমেটলি বলতে চাই স্যার, তাহলে বর্তমানে যে বাংলাদেশ সরকারের পজিশন ভারতের বিরুদ্ধে, ওইভাবে বলবো না, ভারতের যে বর্তমান ভূমিকা রাখছে সেটার বিরুদ্ধে কি যে একটা ঐক্যমতের জায়গা তৈরি হয়েছে, এটিকে আপনি কিভাবে দেখেন? এটির বিশ্লেষণ আপনার কাছে ছোট শোনেন, করে আমি যদি আমি বলতে চান। আমি আমি পরে এটা আলোচনা করব, তবে এখন হ্যাঁ। অল্প কথায় আমি শেষ করে দিচ্ছি। জি, জি, জি। 5ই অগাস্টের যে বিপ্লব, এই হুম, অগাস্ট বিপ্লবের যে মানে আপনার মূল মর্মবাণী সেটা হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। হুম, দেখেন, এখানে কোনো রাজনৈতিক দল তাদের এজেন্ডা নিয়ে কিন্তু এই বিপ্লবে কিন্তু সামিল হয়নি, সাধারণ হুম, মানুষ হিসেবে সামিল হয়েছে। এবং সামিলটা হয়েছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে মুক্তি দেওয়ার জন্য। আজকে এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মানে আপনার পুরো রাজনৈতিক দলে, বা এই যে পুরো বিপ্লবটা হলো, এখানে কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উন্মেষ ঘটেছে বাংলাদেশে। অর্থাৎ হুম,
এক লোক বসে ডিকটেশন দিবে আর সব যেটা শুনবে, এই জিনিসটা দিনে কিন্তু শেষ হয়ে গেছে। কাজে যে রাজনৈতিক দল ব্যক্তি কেন্দ্রিক হবে তার ভবিষ্যৎ আর বাংলাদেশে কিন্তু নাই। তো আজকে আচ্ছা। ডক্টর ইউনূস কেন পারলেন? ডক্টর ইউনূস পারলেন, আপনি দেখেন তার যে ক্ষুদ্র ঋণ, এইটা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের একটা বহিঃপ্রকাশ, একটা প্রতিরূপ। কিভাবে একটা মহিলাকে ডেকে বলছে যে তুমি এই টাকাটা নাও। আমি আমি কিন্তু ওইটা সমালোচনা করছি না যে তার ওইটা সাকসেসফুল হচ্ছে কি হচ্ছে না, হয়তো হুম, সাকসেস স্টোরি গুলো আমাদেরকে শোনানো হয়। সে একটা মহিলাকে, গরিব মহিলাকে গিয়ে বলছে তোমার কোনো জামানত দিতে হবে না, এই টাকাটা নাও, নিয়ে তুমি ব্যবসা করো, হুম, ব্যবসা করে আমাকে তুমি তুমি আমাকে টাকা টাকা শোধ দাও। এই যে ব্যক্তিকে তুলে ধরা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এইটারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে আপনার অগাস্ট বিপ্লবের মাধ্যমে। তো ডক্টর ইউনূস একজন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের যে একটা মূল প্রতিভূ, এইটা তিনি করতে পারলেন। কারণটা হলো উনি তো ওই কোনো ওই না যে একক সিদ্ধান্তের মাধ্যমে তিনি কোথাও কোনো কাজ করেছেন। কাজে তিনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো জাতি এসে তার পাশে দাঁড়িয়ে গেছে। এখানে কোনো right, রকম পিছনে পিস্টান কোনো কিছু নাই। তো আমি মনে করি এই যে ব্যক্তি স্বতন্ত্রবাদের যে বহিঃপ্রকাশ ঘটলো আমাদের 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে, এতে রাজনীতি থেকে পরিবারতন্ত্র, তারপরে একজনের কথা সবাই শুনবে, গোত্রতন্ত্র যেটা আর কি, মানে গোত্রপতি ঠিক করে দিবে কার সঙ্গে কার বিয়ে হবে, হুম। ঠিক আছে না? তো ওই জিনিসটার কিন্তু অবসান হয়েছে বাংলাদেশে। কাজে এইটা যত তাড়াতাড়ি রাজনৈতিক দলগুলো বুঝতে পারে ততই মঙ্গল। ধন্যবাদ।